হ্যালো এভরিওয়ান, আমি মাহমুদুল হাসান মৃদুল বর্তমানে বুয়েটে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছি। তো আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড পেপারের নবম অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারে যত টাইপ ওয়াইজ ম্যাথ প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করার ট্রাই করব। তো প্রথম টপিকে আছে বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেনের ডিফারেন্ট কক্ষপথের ব্যাসার্ধ আমরা কীভাবে নির্ণয় করতে পারি এই রিলেটেড সমস্যা। তো প্রথম ম্যাথে বলছে যে দেখাও যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের 4 গুণ। তো এক্ষেত্রে আমাদের যেই সূত্রটা জানা থাকা লাগবে সেটা আগে একটু লিখে নেই, যে আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার পাই স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এম ই স্কোয়ার। তো এই ফর্মুলাতে কোন সিম্বলটা কি মিন করে সেটা আগে একটু পাশে লিখি। আমাদের আর এন হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সেটার মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা, সেটার ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার। এবং আমাদের এম হচ্ছে একটি ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি। ই হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ, সেটা 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। সরি, দ্য ইউনিট হবে কুলম্ব। ওকে, তো এক্ষেত্রে আমাদের ফার্স্টে প্রথম বোর কক্ষের ব্যাসার্ধটা বের করি, সেটা হবে R1। তো সিম্পলি জাস্ট এন এর ভ্যালু আমরা 1 বসায় দিব। তো 1 বসাইলে আমাদের শুধুমাত্র থাকে এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এম ই স্কোয়ার। ওকে, দেন আমাদের সেকেন্ড বোর কক্ষপথ বা দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ বের করব। তো সেটা আসবে R2 ইজ ইকুয়াল টু, তো সিম্পলি কাজ হবে যে এন এর ভ্যালুটা 2 বসাবো। তো 2 স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এম ই স্কোয়ার। ওকে, তো এখানে যদি ফার্দার ক্যালকুলেশন করি তাহলে এইটা আসবে হচ্ছে 4, বাইরে লিখে ফেলতে পারি, আর থাকে এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এম ই স্কোয়ার। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এই পার্টটুক হচ্ছে আমাদের R1 বা প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমরা সিম্পলিফাই করে লিখব যে R2 ইজ ইকুয়াল টু 4R1, বা আমাদের দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ। তো এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করার ওয়ে। তো এটা আমরা একটা শর্টকাট জানতে পারি, যে শর্টকাটটা হচ্ছে আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার R1। আর এন তো আমরা বুঝতেছি যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, R1 হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তো এখন প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ আমরা কীভাবে বের করতে পারি? এই সমীকরণটাতে আমরা যদি মান বসাই দিই, এইচ এর মান, এপসাইলন নটের মান, পাই এম ই এগুলোর মান বসায়, তো সেক্ষেত্রে R1 এর মান ক্যালকুলেট করলে আসবে 0.53 অ্যাংস্ট্রম। তো আমরা যদি এই শর্টকাটটা ব্যবহার করি সেক্ষেত্রে খুব সহজে এনতম কক্ষপথের যে ব্যাসার্ধটা হবে সেটা আমরা বের করতে পারবো। ওকে, তো পরবর্তী ম্যাথে চলে যাই। তো পরবর্তী ম্যাথে বলছে হাইড্রোজেন পরমাণুর 100তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা প্রথমে সূত্র দিয়ে ম্যাথটা করার চেষ্টা করি। তাহলে লাগবে হচ্ছে R100 ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার পাই স্কোয়ার এপসাইলন নট ডিভাইড বাই পাই এম ই স্কোয়ার। আমরা যে সূত্রটা ছিল আর এন এর, সেখানে এন এর মান 100 বসাই দিছি, কারণ আমাদের কততম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে বলছে? 100তম। তো বাকি যেই আমাদের ধ্রুবকগুলো আছে সেইগুলোর মানও বসাবো। তো R100 ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু 6.63 ইন্টু 10⁻34
তার স্কোয়ার, এপসাইলন নটের ভ্যালু 8.854 ইন্টু 10⁻⁻12 ডিভাইড বাই পাই এর ভ্যালু 3.1416, এম হচ্ছে ইলেকট্রনের ভর, সেটা 9.1 ইন্টু 10⁻31 কেজি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব তার স্কোয়ার। তো আমরা যদি এইটা ক্যালকুলেট করি তাহলে আসে 5.32 ইন্টু 10⁻7 মিটার। তো এইটা হচ্ছে আমাদের 100তম বোর কক্ষপথের ব্যাসার্ধ। তো আমরা সূত্র দিয়ে এই মানটা বের করতে পারি। তো দেখা যাক যে আমরা শর্টকাটটা শিখে আসছি সেটা দিয়েও কাছাকাছি বা একই রকম মান আসে কি না। তো শর্টকাটটা ছিল যে আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর ওয়ান। তো এন হচ্ছে কততম ব্যাসার্ধ আমি বের করতে চাই, তো এন এর মান হচ্ছে 100 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টু হচ্ছে আর ওয়ান। তো আর ওয়ানের ভ্যালু ছিল 0.53 অ্যাংস্ট্রম। তো 100 স্কোয়ার থাকলো 0.53 অ্যাংস্ট্রম, মানে হচ্ছে 10⁻⁻10। তো এই পুরা ক্যালকুলেশনটা যদি করি তাহলে আসে হচ্ছে 5.3 ইন্টু 10⁻⁻7 মিটার। ওকে, তো দেখো আমরা শর্টকাট ইউজ করি বা ফুল সূত্রটা ইউজ করি, আমাদের অ্যান্সার কিন্তু প্রায় কাছাকাছি আসতেছে। একটা হচ্ছে 5.32 আর একটা হচ্ছে জাস্ট 5.3। তো দুইভাবেই আমরা ম্যাথটা সলভ করতে পারি। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রনের শক্তি, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের বিভিন্ন শক্তি থাকে, তো এই শক্তিটা আমি কিভাবে বের করতে পারবো। তো প্রথম ম্যাথে বলছে দেখাও যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষের পথের ইলেকট্রনের শক্তি প্রথম বোর কক্ষপথের শক্তির 1/4 বা 1/4 অংশ। আচ্ছা, তো এক্ষেত্রে শক্তি বের করার যে সূত্রটা সেটা আমরা আগে লিখে ফেলি। En ইজ ইকুয়াল টু মাইনাস me⁴ ডিভাইড বাই 8 n স্কোয়ার পাই স্কোয়ার এপসাইলন নট তার স্কোয়ার। তো এখানে কোনটা কি বোঝাচ্ছে আবার একই রকম। En হচ্ছে nতম কক্ষপথের ইলেকট্রনের শক্তি, m হচ্ছে ইলেকট্রনের ভর, e হচ্ছে ইলেকট্রনের চার্জ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ইপসাইলন নট হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা। তো এক্ষেত্রে ফার্স্টে প্রথম কক্ষপথের যে শক্তি সেটা বের করি, E1। তো জাস্ট আমরা এইখানে n এর মানটা 1 বসাই দিব। তো n এর মান 1 বসাই দিলে আমাদের ভ্যালু আসে me⁴ ডিভাইড বাই 8 পাই স্কোয়ার এপসাইলন নট তার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের শক্তি। তো দ্বিতীয় কক্ষপথের শক্তি হবে E2। তো সেটা আমরা কীভাবে বের করবো, আবারও মাইনাস me⁴ ডিভাইড বাই 8, জাস্ট এই যে n এর মান, n হচ্ছে এই ক্ষেত্রে 2, দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করতেছি, 2 স্কোয়ার h স্কোয়ার এপসাইলন নট। তো এইটাকে যদি আমরা একটু ম্যানিপুলেট করার চেষ্টা করি, যে এই যে 2 স্কোয়ার আছে এইটার ভ্যালু হচ্ছে 4, তো এই 4টাকে বাইরে নিয়ে আসলে 1/4 ইন্টু মাইনাস me⁴ ডিভাইড বাই 8 পাই স্কোয়ার এপসাইলন নট তার স্কোয়ার। ওকে, তো এই পার্টটুক যদি একটু আলাদা করে দেখি, তো এই পার্টটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি। তো এইটাকে আমরা সাবস্টিটিউট করে দিব হচ্ছে 1/4 ইন্টু E1। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে E2 ইজ ইকুয়াল টু 1/4 E1, বা দ্বিতীয় কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের শক্তি 1/4। ওকে, তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমরা একটা শর্টকাট অবলম্বন করতে পারি। তো শর্টকাটটা হচ্ছে En ইজ ইকুয়াল টু E1 ডিভাইড বাই n স্কোয়ার। তো E1 হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি। তো এই E1 এর ভ্যালু জেনারেলি মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট হয়।
তো এই শর্টকাটটা যদি আমরা মনে রাখি তাহলে খুব ইজিলি এত বড় ক্যালকুলেশন না করেও আমি যে কোনো তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি বের করতে পারবো। আচ্ছা, তো নেক্সট ম্যাথে চলে যাই। তো নেক্সট ম্যাথে বলছে যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষের ইলেকট্রনের শক্তি নির্ণয় করো। আচ্ছা, তো ফার্স্টে আমাদের সূত্র দিয়ে করি আমরা। তো En ইজ ইকুয়াল টু মাইনাস m e টু e পাওয়ার 4 8n স্কোয়ার h স্কোয়ার এপসাইলন নট তার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমাদের যেহেতু তৃতীয় কক্ষপথের শক্তি জানতে চাইছে, তাই আমরা n এর মান হচ্ছে 3 বসাবো। তো মাইনাস m এর মান কত, m হচ্ছে একটি ইলেকট্রনের ভর, সেটা হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। ই হচ্ছে আমাদের একটি ইলেকট্রনের চার্জ, সেটা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম তার পাওয়ার 4 ডিভাইড বাই 8 ইন্টু n এর মান হচ্ছে 3, তো 3 স্কোয়ার ইন্টু h প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 তার স্কোয়ার ইন্টু এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 তার স্কোয়ার। তো আমরা যদি এইটা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি পাবো। তো এই ভ্যালুটা আসে মাইনাস 1.51 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো এই সেম ম্যাথটা আমরা আবার শর্টকাট দিয়েও করতে পারি। যে শর্টকাটে কি ছিল, যে En ইজ ইকুয়াল টু E1 ডিভাইড বাই n স্কোয়ার। তো En আমাদের তৃতীয় কক্ষপথের শক্তি লাগবে, আর E1 এর মান কত ছিল, মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই n স্কোয়ার মানে 3 স্কোয়ার হচ্ছে 9। তো এইটাও যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের যে এই মেইন অ্যান্সার 1.51 এইটার কাছাকাছি একটা মানই আসবে। তো দুইটা মেথড ব্যবহার করেই আমরা m-তম কক্ষপথে যে ইলেকট্রনের শক্তি এটা বের করতে পারবো। ওকে, তো পরবর্তী টপিকে আছে যে পরমাণুতে ইলেকট্রনের কক্ষ স্থানান্তরের সময় নিঃসৃত শক্তি নির্ণয়। ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে জাম্প করে তখন হচ্ছে কিছু শক্তি নির্গত হইতে পারে বা আমাদের শোষিত হইতে পারে। তো আমরা সেই সংক্রান্ত ক্যালকুলেশন করব। এই ম্যাথটাতে বলা আছে যে একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে জাম্প করছে বা গমন করছে, তো এই ক্ষেত্রে নির্গত ফোটনের কম্পাঙ্ক কত। তো আমি যদি প্রশ্নটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, এইটা হচ্ছে আমাদের তৃতীয় কক্ষপথ, এইটা হচ্ছে প্রথম কক্ষপথ। তো তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি ধরে নেই E3, আর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে E1। তো এইখানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটার কাছে বেশি শক্তি আছে। যখন সে প্রথম কক্ষপথে গমন করছে বা চলে আসছে, প্রথম কক্ষপথে শক্তি কম। তো বাকি শক্তিটা কোথায় যাবে? বাকি শক্তিটা ফোটন আকারে বা আলো আকারে নির্গত হবে। তো আমাদের এই ফোটনের কম্পাঙ্কটা প্রশ্নে জানতে চাইছে। তো কতটুক শক্তি নির্গত হবে? E3-তে শক্তি বেশি ছিল ইলেকট্রনের, E1-এ আসার পর শক্তি কিছুটা কমে গেছে। তো বাকি কতটুক শক্তি? E3 মাইনাস E1, এইটাই ফোটন আকারে নির্গত হবে। আর আমরা জানি যে ফোটনের শক্তি কীভাবে পরিমাপ করা হয়, H ইন্টু F, যেখানে F হচ্ছে আমার ফোটনটার কম্পাঙ্ক আর H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো এক্ষেত্রে E3 আর E1টা আমার প্রশ্নে সরাসরি দেয়া আছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তো E3টা আমরা কীভাবে বের করতে পারি? লাস্ট টপিকের শর্টকাটটা দিয়ে, যে আমরা দেখছিলাম যে En ইজ ইকুয়াল টু E1 ডিভাইড বাই n স্কোয়ার। তো আমাদের যেহেতু E3 তৃতীয় কক্ষপথের শক্তি, তো E3 ইজ ইকুয়াল টু হবে E1 ডিভাইড বাই 3 স্কোয়ার, তার মানে 9। তো আমরা জাস্ট এই ভ্যালুটা E3 ইজ ইকুয়াল টু E1 ডিভাইড বাই 9 এখানে বসাই দিব। তো E1 ডিভাইড বাই 9 মাইনাস E1 ইজ ইকুয়াল টু H ইন্টু F। তো আমাদের তো প্রয়োজন F এর মান, তো F ইজ ইকুয়াল টু আসবে E1 বাই 9 মাইনাস E1 ডিভাইড বাই H। তো উপরে যদি E1টা আমরা কমন নিয়ে নিই, তো E1 কমন নিলে আসে 1 বাই 9 মাইনাস হচ্ছে 1 ডিভাইড বাই H। ওকে,
তো বাকি সবগুলার মান আমাদের জানা আছে। E1 এর ভ্যালু হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, 1/9 -1 ডিভাইড বাই আমাদের h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻34। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে আমাদের শক্তিটা, প্রথম কক্ষপথের শক্তি E1, এইটা আমাদের দেয়া আছে ইলেকট্রন ভোল্ট এককে। আমাদের এটাকে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে হবে। তো কনভার্সনটা কীরকম, যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻19 জুল। তো এই কনভার্সনটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। তো এই জায়গায় আমি কনভার্ট করার চেষ্টা করব, যে -13.6 ইন্টু 1.6 × 10⁻19, 1 ইলেকট্রন ভোল্ট যেহেতু 1.6 × 10⁻19, তো 13.6 ইলেকট্রন ভোল্টকে কীভাবে কনভার্ট করব, 1.6 × 10⁻19 দিয়ে গুণ দিয়ে, তখন এটা জুলে চলে আসবে, ডিভাইড বাই 1/9 -1 ডিভাইড বাই 6.63 × 10⁻34, একক হবে হার্জ, যেহেতু কম্পাঙ্ক বের করতেছি। তো এফ এর মান, এই পার্টটুক যদি আমরা ক্যালকুলেট করি, এইটা ক্যালকুলেট করলে আসে 2.91 × 10⁻15 হার্জ। তো এইটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, নির্গত ফোটনের কম্পাঙ্ক। তো নেক্সট ম্যাথে চলে যাই। তো নেক্সট ম্যাথে বলা আছে যে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন, হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন এবং এর বাইরে কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি এবং চার্জ 1.6 × 10⁻19। তো বেসিক ভ্যালুগুলো দেওয়া আছে। তো প্রথম ম্যাথে বলছে যে পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটা খুবই সহজ, প্রথম টপিকের সূত্রটা দিয়ে করা লাগবে। আমরা জানি Rn ইজ ইকুয়াল টু n² π² ডিভাইড বাই πme²। ওকে, তো আমাদের যেহেতু বলছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তার মানে R2 এবং n এর মান আমরা 2 বসাবো। তো 2 বসাইলে আসে 4 ইন্টু h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻34, তার স্কোয়ার ইন্টু ε0 শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা 8.854 × 10⁻12 ডিভাইড বাই পাই এর ভ্যালু 3.1416 ইন্টু m ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 ইন্টু ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব তার স্কোয়ার। তো এইটা ক্যালকুলেট করলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ পেয়ে যাব। তো এইখানে মানটা আসে 2.12 × 10⁻10 মিটার। তো যেহেতু 10⁻10 মিটার মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম, তো আমি এটাকে সহজভাবে লিখতে পারবো যে 2.12 অ্যাংস্ট্রম। তো এইটাই হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, তো এর পরের ম্যাথে কি বলছে, পরমাণু ইলেকট্রন বা কোনো একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ হতে প্রথম কক্ষপথে আসার সময় যে বিকিরণ নিঃসরণ করে তা কি দৃশ্যমান হবে নাকি হবে না। আমরা দেখলাম যে উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে ইলেকট্রন আসলে একটা ফোটন বের করে দেয়। এই ফোটনের যে কম্পাঙ্কটা, সেই রেঞ্জটাকে আমাদের দৃশ্যমান অঞ্চলে হবে কিনা সেটা চেক করতে বলছে। ওকে, তো আবারও দেখি যে এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ E2, এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, সেটা হচ্ছে E1। দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে নেমে আসছে, এর ফলে কোনো একটা ফোটন নির্গত হয়েছে। তো এই সম্পর্কটা বা এই ঘটনা আমি ম্যাথমেটিক্যালি কীভাবে বিবরণ করব, যে E2 - E1 ইজ ইকুয়াল টু হচ্ছে H × F, যে যতটুক শক্তি আমাদের ডিফারেন্স দুইটা কক্ষপথের মধ্যে, ততটুকুই আমাদের ফোটনের শক্তি আকারে নির্গত হয়েছে। তো E1 সেটা আমাদের মুখস্থ ভ্যালু, যে E1 হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তো E2 কত হবে, আমরা E2 বের করার বা En বের করার একটা শর্টকাট জেনে আসছি, সেটা হচ্ছে E1 ডিভাইড বাই n²। তো দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান হচ্ছে 2, তো 2কে স্কোয়ার করলে আসে 4। তো E2 এর মানও আমরা জেনে গেছি। আচ্ছা,
তো এখানে মান বসাবো, E1/4 মাইনাস E1 ইজ ইকুয়াল টু H ইন্টু F। তো এখান থেকে F এর মান বের করব, F ইজ ইকুয়াল টু উপরে E1/4 মাইনাস E1 ডিভাইড বাই H। তো উপরে আমরা E1টা কমন নিলে E1 ইন্টু 1/4 মাইনাস 1 ডিভাইড বাই H। এখন E1 আর H এর মান বসাবো। E1 হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, আর আমরা ইলেকট্রন ভোল্টে রাখতে পারবো না, জিনিসটাকে আমাদের জুলে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এইটাকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে ইলেকট্রন ভোল্টটা চলে যাবে হচ্ছে জুলে। ইন্টু 1/4 মাইনাস 1 ডিভাইড বাই H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10⁻34, আর যেহেতু কম্পাঙ্ক এটার একক হবে হার্টজ। তো এখান থেকে আমরা ইজিলি F এর মানটা বের করতে পারবো, ফোটনের কম্পাঙ্ক। তো এইটা ক্যালকুলেট করলে F এর ভ্যালু আসে 2.45 ইন্টু 10⁻15 হার্টজ। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ফোটনের কম্পাঙ্ক। আমাদের দৃশ্যমান অঞ্চলের যে রেঞ্জ, যেই রেঞ্জের কম্পাঙ্ক আমরা দেখতে পারি, সেটা হচ্ছে 10⁻14 থেকে 10⁻15। এই রেঞ্জের কম্পাঙ্ক হইলে আমরা সেটাকে দেখতে পারি। কিন্তু আমাদের এই ফোটনের কম্পাঙ্ক কি 2.45 ইন্টু 10⁻15, তার মানে আমাদের রেঞ্জের থেকে তার মানটা বেশি, তাই আমি এইটা দেখতে পারবো না, তার মানে দৃশ্যমান নয়। এইটা হবে আমাদের ডিসিশন। যেই ফোটনটা নির্গত হবে সেটা দৃশ্যমান নয়। ওকে, তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবকের মান নির্ণয়। তো এই টাইপের ম্যাথ করতে হইলে আমাদের যে সকল সূত্র জানা থাকা লাগবে সেইগুলো একটু আমরা ফার্স্টে দেখে নিব। তো তেজস্ক্রিয়তার জন্য প্রথম যে সূত্রটা, সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে পরমাণুর ভাঙনের হার ওই মুহূর্তে উপস্থিত পরমাণু সংখ্যার সমানুপাতিক। তো এই সূত্রটা যদি ম্যাথমেটিক্যালি আমরা প্রকাশ করতে চাই, তাহলে কিছুটা এরকম আসে যে -dN/dt এইটা প্রকাশ করছে যে পরমাণু ভাঙার হার ইজ প্রপোর্শনাল টু বা সমানুপাতিক হচ্ছে ওই মুহূর্তে কতগুলো অক্ষত পরমাণু আছে সেটার সাথে। তো আমি যদি সমানুপাতিক ধ্রুবকটা সরায় দিই, -dN/dt, এখানে একটা ধ্রুবক বসাইতে হবে। তো ধ্রুবকটা হচ্ছে আমাদের ল্যামডা। তো এই ল্যামডাটাকে বলা হয় তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। তো এই সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো সময় পরমাণুর ভাঙনের হার এই রিলেটেড ম্যাথ সলভ করতে পারবো। পরবর্তীতে এই সমীকরণটাকে ফার্দার মডিফাই করে আরেকটা সূত্র নিয়ে আসা হয়, সেটা হচ্ছে n = n0 e⁻ λT। তো এখানে কোনটা কি একটু পরিচয় বলে দিই। সেখানে n হচ্ছে t সময় পরে অক্ষত পরমাণু সংখ্যা, n0 হচ্ছে শুরুতে কয়টি পরমাণু ছিল। ল্যামডার পরিচয় তো আগেই দিছি, আর টি হচ্ছে কতটুক সময় অতিবাহিত হইছে, সময়। ওকে, তো এছাড়াও আরো কয়েকটা সূত্র আছে, সেটা হচ্ছে অর্ধায়ুর সূত্র T½ তো অর্ধায়ু কি বোঝায়, কত সময়ে অর্ধেক পরিমাণ পরমাণু বিয়োজিত হয়ে যাবে। যে 100টা পরমাণু ছিল, কত সময় পরে আমাদের পরমাণু 50টা হয়ে যাবে, সেটা হচ্ছে অর্ধায়ু। তো অর্ধায়ু বের করার যে ফর্মুলা T½ সেটা হচ্ছে ln2 ডিভাইড বাই ল্যামডা, বা উল্টা করে আমি লিখতে পারি যে ল্যামডা = ln2 বাই T½ ওকে, তো আরেকটা রাশি আছে
সেটা হচ্ছে আমাদের গড় আয়ুকে প্রকাশ করা হয় টাওয়ের মাধ্যমে। টাওয়ের ভ্যালু হচ্ছে 1/λ, বা আমরা যদি এই ল্যামডার ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে আমাদের আসে যে t½ / ln²। তো আশা করি এই কয়েকটা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে এই রিলেটেড যত ম্যাথ আছে আমরা সব সলভ করতে পারবো। তো প্রথম ম্যাথে চলেছি, এখানে বলছে যে ইউরেনিয়াম 238 আইসোটোপের অর্ধায়ু বের করো। ইউরেনিয়ামের প্রতি সেকেন্ডে 1.24 × 10⁴ আলফা কণা নিঃসরণ করে। তো এখানে প্রশ্নে একটু একটা জিনিস মিসিং দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের প্রতি গ্রাম থেকে, এই যে প্রতি সেকেন্ডে যে 1.24 × 10⁴ আলফা কণা নিঃসরণ করতেছে, এটা হচ্ছে প্রতি গ্রামে। ইউরেনিয়ামের প্রতি গ্রামে 1.24 × 10⁴ আলফা কণা নিঃসরণ করছে। তো অ্যাভোগাড্রোর সংখ্যা দেওয়া আছে 6.025 × 10⁻23। আচ্ছা, এই যে প্রতি সেকেন্ডে যতটা আলফা কণা নিঃসরণ করতেছে, এটাই হচ্ছে তার ভাঙনের হার। একটা আলফা কণা নিঃসরণ হওয়া মানে হচ্ছে একটা পরমাণু ভেঙে যাচ্ছে। তাহলে আমি খুব সহজেই লিখতে পারবো যে dN/dt এইটার ভ্যালু হচ্ছে 1.24 × 10⁴। এবং এর আগে একটা মাইনাস দেওয়া লাগবে। মাইনাসটার সিগনিফিকেন্সটা কি, যে এইখানে বুঝাইতেছে যে প্রতি মুহূর্তে পরমাণু সংখ্যা কমে যাচ্ছে বা এটা ভেঙে যাচ্ছে। এই বিয়োজনটা বা কমে যাওয়ার ঘটনাটা আমরা মাইনাস দ্বারা প্রকাশ করতেছি। তো লাস্ট স্লাইডে আমরা একটা সূত্র দেখছি যে dN/dt = হচ্ছে আমাদের -λN। তো এখানে যদি আমি বাকি মানগুলো বসায় দিই, তো এই ম্যাথটাতে বলা আছে যে ইউরেনিয়াম 238 আইসোটোপের অর্ধায়ু বের করো। তো যেই ডাটাগুলো দেয়া আছে সেটা হচ্ছে ইউরেনিয়ামের প্রতি 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে 1.24 × 10⁴ আলফা কণা নিঃসরণ হচ্ছে। তো যতগুলো আলফা কণা নিঃসরণ হবে ততগুলো আসলেই পরমাণু ভেঙে যাচ্ছে। একটা পরমাণু ভাঙতেছে, সেখান থেকে একটা আলফা কণা নির্গত হচ্ছে। এবং অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.025 × 10⁻23। ওকে, তো তার মানে আমাদের ভাঙনের হার, পরমাণুর ভাঙনের হার dN/dt, এইটার মান সরাসরি বলা আছে, সেটা হচ্ছে 1.24 × 10⁴ পার সেকেন্ড। প্রতি 1 সেকেন্ডে এতগুলো পরমাণু ভাঙতেছে। আর এখানে একটা মাইনাস দিব, মাইনাস দেওয়ার কারণ হচ্ছে পরমাণু সংখ্যা হ্রাস পাচ্ছে, সেইটা ইন্ডিকেট করা। ওকে, এখন আমরা লাস্ট স্লাইডে একটা সূত্র দেখছি যে -dN/dt = λN। এই সূত্রটা ব্যবহার করব। -dN/dt = λ × n। এখন এই dN/dt এর ভ্যালু তো আমাদের জানা আছে, কিন্তু ওই মুহূর্তে 1 গ্রাম ইউরেনিয়ামে কয়টা পরমাণু আছে সেটা আমাদের জানা নেই। আমাদের 1 গ্রামে কয়টা পরমাণু আছে সেটা বের করতে হবে। তো এইটা করার উপায়টা কি, যে বলা হয়েছে ইউরেনিয়ামের ভর সংখ্যা কত, 238। তাহলে এটা 1 মোল সমান কত ভর, 238 গ্রাম বা 238 গ্রাম। তো 238 গ্রাম ইউরেনিয়ামে কয়টা পরমাণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক, 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। তো 6.025 × 10⁻23t। তাহলে 1 গ্রামে কয়টি পরমাণু থাকবে, খুব ইজি, 6.025 × 10⁻23t ডিভাইড বাই হচ্ছে 238। আমরা সিম্পল ঐকিক নিয়ম ব্যবহার করছি। তো এই ক্ষেত্রে আমাদের যেই ক্যালকুলেশন করলে মানটা আসে সেটা হচ্ছে 2.53 × 10⁻21t। তো এখন আমরা n এর মানটাও জেনে গেছি। আচ্ছা, তাহলে ল্যামডা কত হবে, λ = -dN/dt ডিভাইড বাই n। তো আমরা মান বসাই, উপরেটার ভ্যালু হচ্ছে -1.24 × 10⁻4 পার সেকেন্ড ডিভাইড বাই n। n এর ভ্যালু হচ্ছে 2.53 × 10⁻21।
তো এইটা ক্যালকুলেট করলে আমরা ল্যামডা পাবো, ল্যামডার ভ্যালু আসে হচ্ছে 0.4901 ইন্টু 10⁻⁻17 পার সেকেন্ড। ওকে, আমরা ল্যামডার ভ্যালু পেয়ে গেছি। তো ল্যামডার ভ্যালু তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে অর্ধায়ু বের করা। তো অর্ধায়ুর সূত্র কি, t½ ইজ ইকুয়াল টু ln2 বাই ল্যামডা। তো এখানে মান বসাই দিব, ln2 বাই ল্যামডা, ল্যামডার ভ্যালু হচ্ছে 0.4901 ইন্টু 10⁻⁻7 পার সেকেন্ড। ওকে, তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করার, যে যেহেতু পার সেকেন্ডটা নিচে আছে, সেটাকে যদি আমি উপরে লিখি তাহলে সেটা চলে আসবে শুধুমাত্র সেকেন্ড। এখন অর্ধায়ু তো সাধারণত অনেক বেশি বড় একটা মান হয়, তো আমরা চাই এটাকে সেকেন্ডে না রেখে বছরে সামহাও কনভার্ট করা যায় কি না। তো এই কনভার্সনটা করতে হলে কি করা লাগবে, যে ln2 থাকলো, নিচে 0.4901 ইন্টু 10⁻⁻17ও থাকলো। এখন সেকেন্ডকে বছরে কনভার্ট করতে হলে ফার্স্টে মিনিটে কনভার্ট করি, মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে ভাগ দেওয়া লাগবে। দেন মিনিটকে যদি আবার ঘন্টায় কনভার্ট করতে চাই তো আবারও 60 দিয়ে ভাগ দিতে হবে। ঘন্টাকে এবার দিনে কনভার্ট করতে হইলে আমাদের 24 দিয়ে ভাগ করতে হবে। দেন দিনকে যদি বছরে কনভার্ট করতে চাই 365 দিয়ে ভাগ দিতে হবে। তো আমরা 365 দিয়ে ভাগ দিলাম। তো এখন আর এককটা সেকেন্ড থাকবে না, এককটা হয়ে যাবে হচ্ছে ইয়ার। তো এই পুরো ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি অর্ধায়ুর অ্যান্সারটা পাবো। সেই অর্ধায়ুটা আসে হচ্ছে 4.49 ইন্টু 10⁻9 ইয়ার। এইটা হচ্ছে আমাদের ইউরেনিয়াম 238-এর অর্ধায়ু। ওকে, তো পরবর্তী ম্যাথে যাওয়া যাক। তো পরবর্তী ম্যাথে বলছে ইউরেনিয়ামের গড় আয়ু 6.4935 ইন্টু 10⁻9 বছর, এর অর্ধায়ু নির্ণয় করো। তো গড় আয়ু রিলেটেড আমরা যেই সূত্রটা লিখছিলাম সেটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু 1/λ, বা এখানে আমি উল্টা করে লিখতে পারলে যে t½ ডিভাইড বাই ln2। তো এখানে t½ এর মান বের করা লাগবে। তো t½ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের টাউ ইন্টু ln2। তো মানটা বসাই দিই, টাউ এর ভ্যালু হচ্ছে 6.4935 ইন্টু 10⁻9 ইন্টু ln2, তারপরে পুরোটার একক হবে ইয়ার। তো এইটা ক্যালকুলেশন করলে আমাদের কত অ্যান্সার আসে, এটার অ্যান্সার আসে হচ্ছে 4.49। এক্ষেত্রেও 4.49 ইন্টু 10⁻9 ইয়ার। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে বলছে যে রেডিয়ামের গড় আয়ু 2294 বছর, এর অবক্ষয় ধ্রুবকের মান ও অর্ধায়ু নির্ণয় করো। সিমিলার টাইপের ম্যাথ, যে গড় আয়ু রিলেটেড যে সূত্র আছে সেটা টাউ ইজ ইকুয়াল টু 1/λ। তো ল্যামডার ভ্যালু কত হবে, ল্যামডার ভ্যালু হবে 1/টাউ। তো এখানে মান বসায় দিই, টাউ এর ভ্যালু 2294 বছর। তো এইটা ক্যালকুলেট করলে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু পাবো 4.36 ইন্টু 10⁻⁻4 ইয়ার ইনভার্স। ওকে, দেন আমাদের অর্ধায়ু লাগবে। তো অর্ধায়ুর ভ্যালু কি, যে t½ ইজ ইকুয়াল টু হচ্ছে ln2 বাই ল্যামডা। তো এইখানে জাস্ট আমরা ল্যামডার মানটা বসাবো। তো ln2 ডিভাইড বাই ল্যামডা, ল্যামডার ভ্যালু 4.36 ইন্টু 10⁻⁻4 ইয়ার ইনভার্স। তো এইটা যদি আবার ক্যালকুলেশন করি তাহলে t½ এর ভ্যালু আসে হচ্ছে 1589 ইয়ার। তো এইটা হচ্ছে আমাদের অর্ধায়ু। তো পরবর্তী ম্যাথে বলছে একটি তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান 0.00432 পার সেকেন্ড, এর অর্ধায়ু কত। খুবই ইজি ম্যাথ, যে আমাদের সরাসরি সূত্র বসাইলে হয়ে যাবে t½ ইজ ইকুয়াল টু ln2 ডিভাইড বাই ল্যামডা। তো মান বসাই,
ল্যামডার ভ্যালু 0.00432 পার সেকেন্ড। ওকে, তো এইটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 160.42 সেকেন্ড। আচ্ছা, এই ম্যাথে বলছে একটি তেজস্ক্রিয় মৌলিক পদার্থের গড় আয়ু 2341 বছর, ক্ষয় ধ্রুবক কত? তো খুবই ইজি ম্যাথ, যে টাও ইজ ইকুয়াল টু 1/λ। তো ল্যামডা জানতে চাইছে, ল্যামডা ইজ ইকুয়াল টু 1/টাও। তো টাও এর মান বসাই দিব, টাও এর মান হচ্ছে 2341 বছর। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে 4.27 ইন্টু 10⁻⁻⁴ ইয়ার। তো এর পরের টপিক যেটা, সেটাকে বলছে যে তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক ও অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ভাঙনের হার নির্ণয়, dN/dt ভাঙনের হার, সেটা নির্ণয় করতে হবে। তো এই মাথে বললো যে ইউরেনিয়াম 238 এর অর্ধায়ু বের করো, ইউরেনিয়ামের প্রতি গ্রাম হতে সেকেন্ডে এত আলফা কণা নিঃসরণ করে। এই সেম ম্যাথ আমরা আগে করছি, এটাই স্কিপ করব। আচ্ছা, তো এই টপিকে বলছে বিভিন্ন পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য যেই সূত্রটা, সেটা হচ্ছে R ইজ ইকুয়াল টু R0 a⁴1/3। তো কোনটা কি? R0 হচ্ছে একটা ধ্রুবক যেটার মান দেয়া থাকবে। তো এই ম্যাথের জন্য আমাদের দেয়া আছে হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার। আর এখানে এ হচ্ছে আমাদের ও যেই পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তার আণবিক ভর। তো এখানে যেহেতু ইউরেনিয়াম 238 এর আণবিক ভর ইউরেনিয়াম 238 এর নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে আণবিক ভর এর ভ্যালু হচ্ছে 238। তো আমরা মানগুলো বসাই দিই। R0 এর ভ্যালু 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার, আর এর ভ্যালু হচ্ছে 238 টু দি পাওয়ার 1/3। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে যে 7.45 ইন্টু 10⁻⁻15 মিটার। তো 10⁻15 মানে হচ্ছে 1 ফেমটোমিটার। তো আমরা এটাকে সরাসরি লিখব হচ্ছে 7.45 ফেমটোমিটার। তো এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার উপায়। তো পরবর্তী টপিকে বলা আছে তেজস্ক্রিয় রূপান্তর সূত্র হতে অবক্ষয় ধ্রুবক প্রাথমিক অক্ষত পরমাণুর সংখ্যা নির্ণয়। আগে যেই সূত্রগুলো দেখছি আমরা, n = n0 e⁻⁻λt, এই সূত্র রিলেটেড ম্যাথ। তো প্রথম ম্যাথে বলছে যে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে 30 দিন, তার মানে এইটা হচ্ছে আমাদের t½ ওকে। তো এর ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। ক্ষয় ধ্রুবক মানে হচ্ছে ল্যামডা। ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? কোনো সময়ে এর প্রারম্ভিক পরমাণু সংখ্যার 3/4 ক্ষয় পাবে। আমরা পরবর্তীতে যাব, আগে প্রথম ম্যাথটা করে নিই। তো ক্ষয় ধ্রুবক ল্যামডা, এটা সূত্র আমরা জানি যে ln2 বাই হচ্ছে t½ তো এখানে মান বসাই দিব। তো ln2 ডিভাইড বাই t½ এর ভ্যালু হচ্ছে 30 দিন, তো 30 ডে। তো এইটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে ল্যামডার মান। তো এইটা দেখি কত আসে। ল্যামডার ভ্যালু আসে 0.0231 পার ডে। ওকে, তো পরবর্তী ম্যাথটা চলে যাই। পরবর্তী ম্যাথ, এইটা 1 নং ছিল, এরপরে 2 বলছে কোন সময়ে এর প্রারম্ভিক পরমাণু সংখ্যার 3/4 ক্ষয় পাবে। তো আমি যদি ধরে নিই শুরুতে ছিল n0 পরমাণু, ক্ষয় পাবে এই শুরুতে যতটুকু ছিল তার 3/4 বা 4/3। তাহলে আমি এটাকে লিখতে পারবো যে 3/4 n0। ওকে, তাহলে অবশিষ্ট থাকবে কতটুক?
অবশিষ্ট থাকবে n, n ইজ ইকুয়াল টু হচ্ছে n নট মাইনাস 3/4 n নট, যতটুক ছিল মাইনাস যতটুক ভেঙে গেছে। ওকে, তো এইটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে n নট বাই 4। আচ্ছা, তো পরবর্তী পেজে চলে যাই। এখন আমাদের সূত্র ছিল যে n ইজ ইকুয়াল টু n নট ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, তো এখানে n এর মান কত আমরা দেখলাম যে অবশিষ্ট আছে n নট বাই 4 ইজ ইকুয়াল টু n নট ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো উভয় পাশ থেকে n নটটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকে 1/4 ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, তো এখন আমরা উভয় পাশকে লন করে দিব। তো লন করলে লন 1/4 ইজ ইকুয়াল টু আমাদের ই আর লন কাটাকাটি চলে যাবে, তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র মাইনাস ল্যামডা টি। তো আমাদের জানতে চাইছে কত সময় পরে এই ঘটনাটা ঘটবে। তো টি এর মান, তো টি ইজ ইকুয়াল টু আসতেছে ln 1/4 ডিভাইড বাই ল্যামডা। এই পাশে গুণাকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর এই মাইনাসটা এই পাশে আসলে এই জায়গাটা মাইনাস চিহ্ন বসবে। তো আমরা এই জায়গায় ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার আগে মান বসায় নিই। এইটা ln 1/4 থাকলো, আর আমাদের এই ল্যামডার ভ্যালু আমরা গত স্লাইডে বের করছি, সেটা হচ্ছে 0.0231 0.0231 পার ডে। তো এটা ক্যালকুলেট করলে আমরা সময়টা পাবো। তো দেখা যাক সময়টা কত। সময়টা আসে হচ্ছে আমাদের 60 ডে। ওকে, 60 দিন পরে আমাদের 3/4 ভেঙে যাবে। তো 3 নং ম্যাথে কি বলছে যে কোন সময়ে এর প্রারম্ভিক পরমাণু সংখ্যার 1/8 অক্ষত থাকবে। তাহলে প্রারম্ভিক পরমাণু সংখ্যা যদি n নট হয় আর অবশিষ্ট থাকবে হচ্ছে n, তো অবশিষ্ট থাকার সংখ্যা হচ্ছে n নট বাই 8। 1/8 অক্ষত থাকবে, তার মানে n নট বাই 8 হচ্ছে অক্ষত আছে। তো আবারও যদি আমরা সূত্রটা বসাই যে n ইজ ইকুয়াল টু n নট ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি, তো সেক্ষেত্রে n এর মান n নট বাই 8। তো আবারও n নট আর n নট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই পাশে থাকতেছে 1/8 ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো আবারও যদি উভয় পাশে ln নিয়ে নিই তাহলে থাকবে ln 1/8, আর এই পাশে থাকতেছে মাইনাস ল্যামডা টি। তো আবারও এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে। তো টি ইজ ইকুয়াল টু আসে মাইনাস ln 1/8 ডিভাইড বাই হচ্ছে ল্যামডা, আর ল্যামডার ভ্যালু আমরা প্রথম ম্যাথে বের করছিলাম 0.0231 পার ডে। ওকে, তো এইটা ক্যালকুলেট করলে আমরা সময়টা পেয়ে যাব। তো এইখানে আমাদের সময় আসে 90 ডে, 90 দিন পরে 1/8 অবশিষ্ট থাকবে। আচ্ছা, এর পরের ম্যাথে যাই। কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবন 10 দিন, অর্ধায়ু বলা আছে, কত দিনে ওই পদার্থের 75% ক্ষয় হবে। তো সর্বপ্রথম টি হাফ দেয়া আছে 10 ডে। তো টি হাফ দেয়া থাকলে আমরা ইজিলি ল্যামডা বের করতে পারবো। তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক ল্যামডার ভ্যালু হচ্ছে ln 2 বাই টি হাফ। তো মান বসাই। তো এইটার মান আসে 0.0693 0.0693 পার ডে। এটা হচ্ছে আমাদের ল্যামডার ভ্যালু। ওকে, তো এখন বলছে 75% ক্ষয় হবে। তাহলে আমরা যদি ধরে নিই প্রারম্ভিক পরমাণু সংখ্যা বা শুরুতে কতটুক ছিল, প্রারম্ভিক n নট, ক্ষয় হয়েছে 75%। তো 75%কে আমি কিভাবে লিখব যে 0.75 n নট, এতটুক ক্ষয় হয়ে গেছে। তো অবশিষ্ট বা অক্ষত আছে কতটুক, অক্ষত আছে n নট মাইনাস 0.75 n নট। তো অক্ষত পরমাণু সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, n দ্বারা প্রকাশ করি।
ওকে, তার মানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 0.25 n নট। এইটা ক্যালকুলেট করলে পাবো। আচ্ছা, এখন আমাদের তেজস্ক্রিয়তার যে সূত্র সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখানে n এর ভ্যালু বসাই দিব। n এর ভ্যালু হচ্ছে 0.25 n নট ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো উভয় পাশে হচ্ছে n নট আর n নট কাটাকাটি চলে যাবে, দেন আমরা উভয় পাশে ln নিতে পারি। তো ln নিলে এই পাশে থাকে 0.25 আর ওই পাশে ইটা চলে যাবে, তো শুধুমাত্র থাকবে ল্যামডা ইন্টু টি। তো আমাদের তো টি বের করা লাগবে। তো টি ইজ ইকুয়াল টু মাইনাস ln 0.25 ডিভাইড বাই ল্যামডা। এই মাইনাসটা এই পাশে চলে আসছে আর ল্যামডা এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। তো মাইনাস ln 0.25 আর ল্যামডার ভ্যালু আমরা এখান থেকে বের করছি 0.0693 পার ডে। তো এইটা ক্যালকুলেট করলে আমরা সময়টা পেয়ে যাব। তো সময় আসে 20 দিন, 20 ডে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রথমে অর্ধায়ু দেয়া আছে, অর্ধায়ু থেকে হচ্ছে আমরা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকটা বের করে নিই। তো আমরা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক ল্যামডার সূত্র জানি যে ln 2 ডিভাইড বাই টি হাফ বা অর্ধায়ু। তো এখানে যদি টি হাফের ভ্যালু বসাই ln 2 বাই 140 ডে, তাহলে আমরা একটা ভ্যালু পাবো। সেই ল্যামডার মানটা হচ্ছে, ল্যামডার ভ্যালু 4.95 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 পার ডে। ওকে, এখন আসি ম্যাথের বাকি পার্টটায়। যে বলছে তেজস্ক্রিয়র তার কার্যকারিতা শতকরা কতটুকু হ্রাস পাবে। অ্যান্ড তেজস্ক্রিয়তার কার্যকারিতা বলতে আসলে কি বুঝি? ভাঙনের হার। ভাঙনের হার যত বেশি, তেজস্ক্রিয়তাটা তত বেশি। প্রতি একক সময়ে যত বেশি পরমাণু ভেঙে যাবে, তেজস্ক্রিয়তাটাও তত বেশি হবে। তাহলে আমি এইভাবে লিখতে পারবো যে তেজস্ক্রিয়তা সমানুপাতিক হচ্ছে আমাদের মাইনাস ডিএন বাই ডিটি বা ভাঙনের হার। এখন আমরা যদি ফার্স্ট স্লাইডটা, এই টপিকের ফার্স্ট স্লাইডটা দেখি, সেখানে বলছিলাম যে ভাঙনের হার হচ্ছে আমাদের সরাসরি অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক, বা কয়টা পরমাণু অক্ষত আছে সেটার উপর নির্ভর করবে। অক্ষত পরমাণু 100 থাকলে যতটুক ভাঙনের হার হবে, 50 থাকলে আমাদের ভাঙনের হার তার অর্ধেক হবে। তো এক্ষেত্রে 7 দিনে তো কিছু পরিমাণ পরমাণু আমাদের ভেঙে যাবে। তো পরমাণু ভাঙলে সেখানে তেজস্ক্রিয়তাটাও হ্রাস পাবে। তো আমরা এইটাই বের করতে চাই যে 7 দিনে কতটুক পরমাণু ভেঙে গেছে আর এর ফলে কতটুক তেজস্ক্রিয়তা হ্রাস পাবে। আচ্ছা, তো দেখি যে প্রারম্ভিক বা শুরুতে আমরা ধরে নিই যে পরমাণু আছে হচ্ছে n নট। ওকে, দেন আমাদের যে 7 দিন পরে পরমাণু অক্ষত আছে সেটা হচ্ছে n, আর এটা সূত্র কি? n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। ওকে, তো এখানে মান বসায় দিই। n নটের মতোই থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার ভ্যালু 4.95 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 পার ডে ইন্টু টি। টি হচ্ছে আমাদের 7 ডে। ওকে, তো এইটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 0.966 n নট। আচ্ছা, এইটা পাইলাম। এখন তাইলে অক্ষত আমাদের বা ভেঙে গেছে কতটুক, সরি অক্ষত না, ভেঙে গেছে কতটুক পরমাণু সেটা বের করব। তো এইটা আমরা ডেল এন দ্বারা প্রকাশ করতেছি যে এই পরিমাণ পরমাণু ভেঙে গেছে। তো শুরুতে ছিল হচ্ছে n নট, এর মধ্যে অক্ষত আছে 0.966 n নট। তাহলে এখান থেকে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা সেটা হচ্ছে 0.034 n নট, 0.034 n নট। ওকে, এতটুক পরমাণু ভাঙছে। তো এখানে আমাদের বলছে ভাঙনের শতকরায় প্রকাশ করতে। আচ্ছা, তাহলে আমি এভাবে বলতে পারি যে n নট পরমাণুতে পরমাণুর মধ্যে
ভেঙেছে 0.034 n naught t, তাহলে একটি পরমাণুর মধ্যে ভেঙেছে 0.034 n naught ডিভাইড বাই n naught t। n naught t, তো শতকরা বলতে বোঝায় আসলে 100-র মধ্যে। তো 100টি পরমাণুর মধ্যে ভেঙেছে, তো উপরে নিচে n naught আর n naught কাটাকাটি চলে যাবে, আর এই 0.034 এর সাথে আমাদের গুণ আসবে হচ্ছে 100%। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে 3.4%। তো যেহেতু শতকরায় 3.4% পরমাণু ভেঙে গেছে, এর ফলে আমাদের তেজস্ক্রিয়তার কার্যকারিতাও হ্রাস পাবে কতটুকু? 3.4%। তো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তো নেক্সট ম্যাথে চলে যাই। এখানে বলছে রেডনের অর্ধায়ু 3.82 দিন, রেডনের তেজস্ক্রিয় ধ্রুবকের মান কত? তো ফার্স্ট পার্টটুকু আগে করে নিই, খুবই ইজি, যে ল্যামডা ইজ ইকুয়াল টু ln2 বাই টি হাফ। তো টি হাফ এখানে সরাসরি দেয়া আছে 3.82 ডে, এখানে মান বসাবো। ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 0.181 পার ডে। এইটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মান। ওকে, তো আমরা এর পরের পার্টে বলা হয়েছে যে কতদিন পর রেডনের প্রারম্ভিক মানের 1/20 অংশ পরিবর্তন হবে না। তো পরিবর্তন হবে না মানে অক্ষত থাকবে। তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে n অক্ষত পরমাণুর সংখ্যা, সেটা হবে n0/20। 1/20 অংশ পরিবর্তন হবে না বা অক্ষত থাকবে, তার মানে n0 ছিল আদিতে, এখন আছে কয়টা? n0/20। তো আমাদের রিলেভেন্ট সূত্রটা হচ্ছে n0 e⁻ ল্যামডা t। তো n এর ভ্যালু বসায় দিই, n0/20 ইজ ইকুয়াল টু n0 e⁻ ল্যামডা t। তো উভয় পাশ থেকে n0 আর n0 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এইখানে আমরা উভয় পাশে লন নিয়ে নিব। তো ln 1/20 আর e আর ln ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস ল্যামডা t থাকতেছে। তো আমাদের t এর মান জানা দরকার, তো t ইজ ইকুয়াল টু মাইনাস ln 1/20 ডিভাইড বাই হচ্ছে ল্যামডা, আর ল্যামডার ভ্যালু 0.181 পার ডে। তো এইটা ক্যালকুলেট করলেই হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা আসে হচ্ছে 16.55 ডে। তো 16 দিন পরে 20 ভাগের 1 ভাগ পরিবর্তন হবে না বা অক্ষত থাকবে। প্রারম্ভিক অবস্থায় কোনো বস্তুখণ্ডে যদি 10⁸ সংখ্যক রেডন পরমাণু থাকে, তাহলে একদিনে কত সংখ্যক পরমাণু ভেঙে যাবে? রেডনের অর্ধায়ু হচ্ছে 60 দিন। তো অর্ধায়ু জানা আছে, আমরা ইজিলি তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক ল্যামডাটা বের করতে পারবো। ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে ln2 বাই টি হাফ। তো টি হাফের ভ্যালু হচ্ছে 7 দিন। তো ln2 ডিভাইড বাই 7 ডে, তো এইটা ক্যালকুলেট করলে আমাদের আসে 0.099 পার ডে। ওকে, তো প্রারম্ভিক অবস্থায় অবস্থিত আছে কতটুক বা কতটা আছে? 10⁸ আছে। তো n0 এর ভ্যালু হচ্ছে 10⁸। এখন কত দিনে ভেঙে যাবে বের করতে বলছে, সেটা হচ্ছে t ইজ ইকুয়াল টু 1 ডে। আচ্ছা, তো একদিন পরে অবশিষ্ট আছে কয়টা? সেটা হচ্ছে n, বা অক্ষত আছে কয়টা? সেটা হচ্ছে n। তো n ইজ ইকুয়াল টু n0 e⁻ ল্যামডা t। তো মানগুলো বসায়, n0 এর ভ্যালু 10⁸ ইন্টু e⁻ ল্যামডা, ল্যামডার ভ্যালু 0.099
পার ডে ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 1 ডে। তো এইটা ক্যালকুলেট করলে অক্ষত পরমাণুর সংখ্যা পেয়ে যাব, সেটা হচ্ছে 9.43 ইন্টু 10 টু ই পাওয়ার আচ্ছা, এটাকে আমরা অন্যভাবে করতে পারি একটু ইজি ওয়েতে, যে এইটা আমাদের আসে 10 টু ই পাওয়ার 8 ইন্টু এই যে এই পার্টটা জাস্ট ক্যালকুলেট করলে, এই পার্টটা ক্যালকুলেট করলে আসে 0.9057। আচ্ছা, এখন আমাকে বলছে একদিনে কত সংখ্যক পরমাণু ভেঙে যাবে। তো ভেঙে যাওয়াটা আমরা কীভাবে বের করতে পারি, ডেল এন ইজ ইকুয়াল টু প্রারম্ভিক অবস্থায় ছিল এন নট আর এখন অক্ষত আছে হচ্ছে এন, তো দুইটার মান বসায় দিই। এন নটের ভ্যালু হচ্ছে 10 টু ই পাওয়ার 8 মাইনাস এন এর ভ্যালু আমরা মাত্র বের করছি 10 টু ই পাওয়ার 8 ইন্টু 0.9057। ওকে, তো দুইটার থেকে যদি 10 টু ই পাওয়ার 8 কমন নেই তাহলে আসে হচ্ছে 1 মাইনাস 0.9057। ওকে, তো এইটা ক্যালকুলেট করলে ফাইনালি আমাদের অ্যান্সার আসে 9.43 ইন্টু 10 টু ই পাওয়ার 6 ইন্টু 10 টু ই পাওয়ার 60। একদিন পরে আমাদের এতটুক বা এতগুলো পরমাণু অক্ষত অবস্থায় ভেঙে যাবে এতগুলো। তো এরপরের ম্যাথে বলছে তেজস্ক্রিয় রেডনের অর্ধায়ু 3.8 দিন, আদি পরমাণুর সংখ্যা 30% ক্ষয় হতে কত সময় লাগে। আচ্ছা, ফার্স্টে অর্ধায়ু দেয়া আছে টি হাফ 3.8 দিন, তো সেখান থেকে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বের করব, ল্যামডা ইজ ইকুয়াল টু ln2 বাই টি হাফের ভ্যালু 3.8 ডে। তো এইটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে ল্যামডার মান 0.18237 0.18237 পার ডে, এটা হচ্ছে ল্যামডার মান। তো এখন বলছে আদি পরমাণু সংখ্যার 30% ক্ষয় হতে কত সময় লাগবে। তার মানে যদি ধরে নেই প্রারম্ভিক ছিল হচ্ছে এন নট, প্রারম্ভিক পরমাণু সংখ্যা, ওকে, এবং ক্ষয় হয়েছে কতটুক ডেল এন, সেটা হচ্ছে 30%, তার মানে 0.3 ইন্টু এন নট। তাহলে অবশিষ্ট আছে কয়টা, বা অক্ষত পরমাণু সংখ্যা, অক্ষতটা আমরা প্রকাশ করি শুধু এন এর মাধ্যমে, এটা কি এন নট মাইনাস ডেল এন, যতটুক ছিল মাইনাস যতটুক ক্ষয় হয়েছে। তো এন নট থাকলো আর ডেল এন এর ভ্যালু হচ্ছে 0.3 এন নট, তো ইজ ইকুয়াল টু আসে 0.7 এন নট। ওকে, তো এখন সময় জানতে চাইছে, তাহলে বাকি আমাদের সূত্র কি, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এন এর মান 0.7 এন নট ইজ ইকুয়াল টু এন নট ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। উভয় পাশ থেকে এন নট আর এন নট কাটাকাটি চলে যাবে এবং লন নিব, তো লন নিলে এল এন 0.7 ইজ ইকুয়াল টু এল এন আর ই কাটাকাটি চলে যাবে, বাদ চলে যাবে, তাহলে থাকে ল্যামডা টি। তো টি এর ভ্যালু আবারও আসে মাইনাস এল এন 0.7 ডিভাইড বাই ল্যামডা, ল্যামডার মান আমরা আগেই বের করছি 0.18237 পার ডে। তো এখান থেকে আমরা সময়ের মানটা পেয়ে যাব। তো সময়ের মান হচ্ছে 1.95 ডে। তো বলা আছে যে রেডিয়ামের অর্ধজীবন 260 বছর, কত বছরে 1 গ্রাম রেডিয়াম থেকে 1 সেন্টিগ্রাম ক্ষয় হবে এবং কত বছর পরে 1 সেন্টিগ্রাম অবশিষ্ট থাকবে। তো ফার্স্টে আমাদের অর্ধজীবন থেকে বা অর্ধায়ু থেকে আমরা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক ল্যামডার মানটা বের করব। তো ল্যামডা ইজ ইকুয়াল টু ln2 বাই টি হাফ, টি হাফ হচ্ছে আমাদের 260 ইয়ার। তো এইটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসে 2.66 ইন্টু 10 টু ই পাওয়ার মাইনাস 3 ইয়ার ইনভার্স। ওকে, তো ম্যাথের ফার্স্ট পার্টে চলে যাই। তো ফার্স্ট পার্টে বলছে কত বছরে 1 গ্রাম রেডিয়াম থেকে 1 সেন্টিগ্রাম ক্ষয় হবে। তো আমরা এক্ষেত্রে ধরে নেই যে এন নট হচ্ছে প্রারম্ভিক পরমাণু সংখ্যা,
তো সেটা কিসের সমান, যে 1 গ্রামের সমান। এখন 1 গ্রামকে আমি সহজ করে লিখতে পারি যে 100 সেন্টিগ্রাম। ওকে, ডেল এন এটা হচ্ছে কতটি পরমাণু ভেঙে গেছে, তো ভেঙে গেছে হচ্ছে 1 সেন্টিগ্রাম। তাহলে অবশিষ্ট আছে কতটুক, সেটা হচ্ছে এন। তো এন ইজ ইকুয়াল টু হবে এন নট মাইনাস ডেল এন। তো এটা ক্যালকুলেট করলে 100 সেন্টিগ্রাম মাইনাস 1 সেন্টিগ্রাম, তার মানে 99 সেন্টিগ্রাম হচ্ছে অবশিষ্ট আছে। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি, সূত্র হচ্ছে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু এ পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এন হচ্ছে 99 সেন্টিগ্রাম ইজ ইকুয়াল টু এন নট হচ্ছে 100 সেন্টিগ্রাম ইন্টু ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো উভয় পাশ থেকে সেন্টিগ্রাম সেন্টিগ্রাম ইউনিটটা চলে যাবে, তাহলে থাকে ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি ইজ ইকুয়াল টু আমাদের 99 ডিভাইড বাই 100, এই 100টা এই পাশে চলে গেছে। এখন যদি উভয় পাশে এলএন নেই তাহলে থাকে হচ্ছে মাইনাস ল্যামডা টি ইজ ইকুয়াল টু এলএন 99 বাই 100। ওকে, তো লাস্ট আমাদের স্টেপ টি বের করা। তো টি ইজ ইকুয়াল টু আসবে মাইনাস এলএন 99 বাই 100 ডিভাইড বাই হচ্ছে ল্যামডা, ল্যামডার ভ্যালু এই যে দেওয়া আছে 2.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 পার ইয়ার। তো এটা ক্যালকুলেট করলে টি পেয়ে যাব। তো টি এর অ্যান্সার আসে আমাদের 3.8 ইয়ার। 3.8 ইয়ার। ওকে, তো ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট। তো সেকেন্ড স্টেপে বলছে যে কত বছর পরে 1 সেন্টিগ্রাম অবশিষ্ট থাকবে। তো সেক্ষেত্রে আমাদের ইনিশিয়ালি ছিল হচ্ছে 1 গ্রাম বা 100 সেন্টিগ্রাম, এখন অবশিষ্ট আছে 1 সেন্টিগ্রাম, তার মানে এন এর ভ্যালুই হচ্ছে 1 সেন্টিগ্রাম। তো ইজিলি আমরা সূত্রে বসাই দিব যে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো সেই ক্ষেত্রে এন এর মান 1 সেন্টিগ্রাম, এন নটের মান 100 সেন্টিগ্রাম ইন্টু ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো আবারও সেন্টিগ্রাম সেন্টিগ্রাম ইউনিট কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে ই টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি ইজ ইকুয়াল টু 1 বাই 100। দেন উভয় পাশে যদি এলএন নিয়ে নেই তাহলে থাকে মাইনাস ল্যামডা টি ইজ ইকুয়াল টু এলএন 1 বাই 100। এখন টি বের করব, তো টি ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে মাইনাস এলএন 1 বাই 100 ডিভাইড বাই ল্যামডা। আর ল্যামডার মান আমরা এখানে সরাসরি বসায় দিতে পারি। লাস্ট স্লাইডে আমরা দেখছি ল্যামডার মান 2.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো 2.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 পার ইয়ার। তো এইটা ক্যালকুলেট করলে হচ্ছে আমরা সময়ের মানটা পেয়ে যাব। তো এখানে ভ্যালু আসে 1731.20, 1731.20 ইয়ার। ওকে, তো আমাদের এই প্রশ্নে বলছে যে 1 কেজি ভরের ইউরেনিয়াম 235 আইসোটোপের নিচের নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে আমাদের মোট কতটুকু শক্তি নির্গত হবে সেটা বের করো। তো বিক্রিয়াটা এখানে দেয়া আছে যে ফার্স্টে ইউরেনিয়াম 235 আইসোটোপকে আমি একটা নিউট্রন দ্বারা আঘাত করছি, এর ফলে একটা আনস্টেবল 236 আইসোটোপ তৈরি হয়েছে। দেন আনস্টেবল আইসোটোপটা ভেঙে গিয়ে ব্যারিয়াম 141, ক্রিপ্টন 92 আর 3টা নিউট্রন, তার সাথে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়েছে। তো আমাদের এই 1 কেজির জন্য কতটুকু শক্তি নির্গত হবে সেটা বের করতে হবে। তো প্রথম প্রশ্ন হইতে পারে যে এখানে শক্তিটা আসতেছে কই থেকে, যে এখানে বিক্রিয়কের যেই পরিমাণ ভর আর উৎপাদের যেই পরিমাণ ভর এখানে একটা ডিফারেন্স আছে। বিক্রিয়কের ভর উৎপাদের ভরের তুলনায় কিছুটা হইলেও বেশি। তো বাকি ভরটা কোথায় যাচ্ছে, বাকি ভরটা আমাদের শক্তি আকারে নির্গত হচ্ছে। তো ফার্স্টে আমরা এই ভরটা বের করতে চাই যে ভরটা কতটুক চেঞ্জ হয়েছে। ওকে, তো এইটা কিভাবে বের করব, ফার্স্টে আসো বিক্রিয়কের ভর। ওকে, তো বিক্রিয়কের ভর কত, ফার্স্টে ইউরেনিয়ামের ভর হচ্ছে আমাদের 235.04 অ্যাটমিক মাস ইউনিট এএমইউ, প্লাস হচ্ছে একটা নিউট্রনের ভর হচ্ছে 1.01 এএমইউ। তো এইটা ক্যালকুলেট করলে আসে
236.05 AMU। দেন আসে উৎপাদের ভর। উৎপাদের ভর হচ্ছে ব্যারিয়াম 140.31 AMU প্লাস ক্রিপ্টন 91 প্লাস 91 AMU প্লাস 3টা নিউট্রন, তাই 3 ইন্টু 1.01 AMU। তো এইটা মোটমাট ক্যালকুলেট করলে আমাদের আসে হচ্ছে 235.25 AMU। আচ্ছা, তো এইখানে তাহলে ডেল এম বা আমাদের কতটুক ভর শক্তিতে রূপান্তর হচ্ছে এটা আমি কীভাবে পাবো? বিক্রিয়কের ভর বেশি মাইনাস উৎপাদের ভর কম। তো এই দুইটা ক্যালকুলেশন করি, 236.05 মাইনাস 235.25। তো এইটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব হচ্ছে কতটুক ভর শক্তিতে রূপান্তর হয়েছে। ওকে, এখন শক্তিটা কিভাবে নির্ণয় করি? আইনস্টাইনের সূত্র আছে E ইজ ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার, যা আমি যদি ডেল এম পরিমাণ ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে কনভার্ট করতে পারি সেক্ষেত্রে কতটুকু শক্তি পাবো? E ইজ ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার। এখন এইখানে একটা শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথডটা হচ্ছে 1 AMU এই ভরটাকে আমি যদি সম্পূর্ণরূপে শক্তিতে কনভার্ট করি তাহলে কতটুকু শক্তি পাবো? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, এতটুকু শক্তি পাবো। তাহলে আমাদের ক্ষেত্রে ডেল এম এর ভ্যালুটা কত? ডেল এম এর ভ্যালু ছিল 236.05 মাইনাস 235.25 এই পরিমাণ AMU ইন্টু এইটাকে যদি এখন আমি 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট পার AMU এইটা দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমি এই অ্যান্সারটা পেয়ে যাব হচ্ছে ডিরেক্ট শক্তিতে। আমাদের ডেল এম এর ভ্যালু কেজিতেও কনভার্ট করা লাগলো না, সি আলোর বেগ স্কোয়ার সেটা দিয়েও গুণ দেওয়া লাগলো না, আমরা শর্টকাট দিয়ে AMU থেকে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারলাম। আচ্ছা, তো এখন এই জায়গায় যে এনার্জির মানটা পাইছি ই, এইটা হচ্ছে একটি পরমাণুর জন্য। একটি পরমাণুর জন্য। কিন্তু আমরা যদি একটু প্রশ্নটার দিকে দেখি, প্রশ্নটায় আমাদের জানতে চাইছে 1 কেজি ভরের জন্য। 1 কেজি ভরের ইউরেনিয়ামকে আমি যদি নিউক্লিয়ার বিক্রিয়া করি তখন কি হবে? এখন একটি পরমাণুর জন্য জানি, আমি n সংখ্যক পরমাণুর জন্য তাহলে বের করতে পারবো। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 কেজি ইউরেনিয়ামের মধ্যে কয়টি পরমাণু আছে। তো এইটা বের করতে হলে এখন এই জায়গায় দেখো যে তার আণবিক ভর কত, সেটা হচ্ছে 235। তাহলে আমি বলতে পারবো যে 1 মোল বা 235 গ্রাম ইউরেনিয়ামের ভিতরে কয়টা পরমাণু আছে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 আচ্ছা, এখন তো আমাদের 235 গ্রাম না, ধরে নিই 1 গ্রামের জন্য কতটুকু পাবো? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইড বাই 235 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে সেই হিসাব করতেছি আর কি। তো 1 গ্রাম না, আমাদের আছে কত? 1 কেজি। তো 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তো 1000 গ্রাম ইউরেনিয়ামের মধ্যে পরমাণু আছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 100 ডিভাইড বাই 235 তো এইটা হচ্ছে আমাদের 1000 গ্রামে পরমাণু সংখ্যা। তো সেইটাকে আমরা ধরলাম যে n দ্বারা প্রকাশ করতেছি। ওকে, তো একটি পরমাণু দিয়ে একটি পরমাণু থেকে শক্তি পাই ই পরিমাণ। এই যে আমরা ধরে নিছিলাম এই ইটা হচ্ছে একটি পরমাণু থেকে পাচ্ছি। তো আমাদের এখানে পরমাণু কয়টা আছে? এই যে n সংখ্যক। nটা কিভাবে পাবো? এইটা ক্যালকুলেট করলে পাবো। তাইলে
nটি পরমাণু থেকে শক্তি পাই E ইন্টু n। তো আমরা যদি এই পার্টটুকু একটু ক্যালকুলেট করি তাইলে পেয়ে যাব 1 কেজি ইউরেনিয়াম থেকে মোট কতটুক শক্তি আমরা পাইতেছি সেটা। তো পরের ম্যাথে কি বলছে যে 16.8 অক্সিজেন নিউক্লিয়াসের বন্ধন শক্তি 127 মেগা ইলেকট্রন ভোল্ট হলে নিউক্লিয়াসের ভর নির্ণয় করো। প্রোটন ও নিউট্রনের ভর যথাক্রমে 1.007285 অ্যাটমিক মাস ইউনিট এবং 1.008665 অ্যাটমিক মাস ইউনিট। ওকে, এখন বন্ধন শক্তিটা আসলে কি বোঝায়? যে আমাদের নিউক্লিয়াস তৈরি হয় কীভাবে? প্রোটন এবং নিউট্রনের মাধ্যমে। কিন্তু দেখা যায় যতগুলো প্রোটন আর যতগুলো নিউট্রন আমাদের নিউক্লিয়াস তৈরি করছে তাদের থিওরিটিক্যাল ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। তো বাকি ভরটুক কই গেছে? বাকি ভরটুক শক্তি আকারে এই নিউট্রন আর প্রোটনকে আবদ্ধ করে রাখছে। ওই শক্তিটাকে আমরা বলি হচ্ছে বন্ধন শক্তি। তো এখানে দেখো থিওরিটিক্যাল ভর কত হওয়ার কথা সেটাকে একটু বের। তো এই ম্যাথে বলা হইতেছে যে 16.8 অক্সিজেন নিউক্লিয়াসের বন্ধন শক্তি 127 মেগা ইলেকট্রন ভোল্ট হলে নিউক্লিয়াসের ভর নির্ণয় করো, এবং এছাড়া প্রোটন আর নিউট্রনের ভরটা দেয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস জানি আগে থেকে যে 931 মেগা ইলেকট্রন ভোল্ট এই পরিমাণ আমি বন্ধন শক্তি কখন পাবো? যখন ভর ত্রুটি হয় 1 অ্যাটমিক মাস ইউনিট। ওকে, তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট বন্ধন শক্তি কখন হবে? যখন আমাদের ভর ত্রুটি 1/931.5 AMU হয়। আর আমাদের ক্ষেত্রে বন্ধন শক্তিটা কত? 127 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 127 মেগা ইলেকট্রন ভোল্ট বন্ধন শক্তি কখন হবে? যখন ভর ত্রুটি হচ্ছে 127/931.5 AMU। তো এক্ষেত্রে আমাদের নিউক্লিয়াসের ভর ত্রুটি হচ্ছে 127/931.5 AMU। আচ্ছা, এখন ভর ত্রুটি কীভাবে নির্ণয় করে? ডেল এম বের করার সূত্র হচ্ছে মাস অফ প্রোটন ইনটু আমাদের পারমাণবিক ভর সংখ্যা, বা সাধারণত আমরা যেভাবে লিখি সেভাবে লিখি আর কি, জেড ইন্টু মাস অফ প্রোটন, যেখানে জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, প্লাস এ মাইনাস জেড ইন্টু মাস অফ নিউট্রন, যেখানে এ হচ্ছে আমাদের পারমাণবিক ভর সংখ্যা আর মাস অফ নিউট্রন হচ্ছে নিউট্রনের ভর, মাইনাস মাস অফ নিউক্লিয়াস। এইটা হচ্ছে আমাদের ভর ত্রুটি বের করার সূত্র। ওকে, তো আমাদের এখানে ডেল এম এর ভ্যালু কত? এই যে 127/931.5, তার মানে 127/931.5 AMU ইজ ইকুয়াল টু এই পাশে জেড এর ভ্যালু হচ্ছে 8, পারমাণবিক সংখ্যা, 8 ইন্টু মাস অফ প্রোটন হচ্ছে 1.00725 প্লাস আমাদের এ মাইনাস জেড, এর ভ্যালু হচ্ছে 16, ভর সংখ্যা, তো 16 মাইনাস 8 সেটা হবে আমাদের 8 ইন্টু মাস অফ নিউট্রন হচ্ছে এই যে এটা 1.008665 AMU মাইনাস আমাদের মাস অফ নিউক্লিয়াস। ওকে, তো ফার্দার যদি এটা একটু ক্যালকুলেট করি যে মাস অফ নিউক্লিয়াস, এই পুরো জিনিসটা হচ্ছে মাইনাস, এইটাকে এই পাশে নিয়ে আসবো, তো সেটা হবে মাস অফ নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু, আর এই পার্টটা আমাদের ওই পাশে চলে যাবে, তাহলে আসে 8 ইন্টু 1.007285 প্লাস 8 ইন্টু 1.008665 প্লাস হচ্ছে 127, সরি এইটা এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস 127/931.5 AMU। তো এইটা ক্যালকুলেট করলে আমরা একটা অ্যান্সার পাবো, এটা আসে 16.1276 AMU। তো
তো এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভর। ওকে, তো আমাদের এর পরের টপিক হচ্ছে হাইড্রোজেন পরমাণুর এক কক্ষপথের ব্যাসার্ধের সাহায্যে অন্যটির ব্যাসার্ধ নির্ণয়। তো এখানে প্রশ্নে বলছে হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষের কোয়ান্টাম সংখ্যা বের করো যার ব্যাসার্ধ হচ্ছে 13.2 মাইক্রোমিটার। এই অবস্থায় একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি কত? প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম এবং প্রথম কক্ষপথের বা ভূমি অবস্থার শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো এখানে ফার্স্ট অফ অল আমাদের দেয়া আছে আর এন বা এন-তম কক্ষপথের ব্যাসার্ধ 13.25 মাইক্রোমিটার, তার মানে 10⁻⁻6 মিটার। ওকে, তো এখন আমরা একটা শর্টকাট শিখছিলাম খুব আগে, যে এখানে দেখছিলাম যে আর এন এর ভ্যালু হয় এন স্কোয়ার ইন্টু আর ওয়ান, যেখানে আর ওয়ান হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তো ইজিলি এখানে এন স্কোয়ারটা বের করতে পারবো, বা এন এর ভ্যালু হবে √ওভার আর এন ডিভাইড বাই আর ওয়ান। এই আর ওয়ানটা এই পাশে ভাগ আকারে হয়েছে, দেন আমরা রুট করে দিছি। তো মানটা বসাই, আর এন এর ভ্যালু হচ্ছে 13.25 ইন্টু 10⁻⁻6 মিটার, আর ওয়ানের ভ্যালু হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার, আর তার উপর হচ্ছে রুট। তো এইখানে তাহলে আমরা এন এর মান পাবো, এন এর মান হয় 500। তাহলে আমরা 500তম কক্ষপথের বা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 500, প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো এরপরে বলছে এই স্থানে আমাদের হাইড্রোজেন পরমাণুর শক্তি কত। তো ইলেকট্রনের যে কক্ষপথের শক্তি, সেটার জন্য আমরা একটা শর্টকাট শিখছিলাম যে EN ইজ ইকুয়াল টু E1 ডিভাইড বাই হচ্ছে এন স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের এন এর মান কত? 500। আমরা 500তম কক্ষপথের জন্য শক্তি বের করব। আর E1 হচ্ছে প্রথম কক্ষপথের শক্তি, সেটা দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। 13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই এন স্কোয়ার মানে হচ্ছে 500 স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে অ্যান্সার কত আসে? -5.44 -5.44 ইন্টু 10⁻⁻5 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো এরপরের টপিক হচ্ছে ইলেকট্রনের এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরের ফলে নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক নির্ণয়। ওকে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাওয়ার ফলে নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই বিকিরণ কি চোখে দেখা যাবে নাকি যাবে না? ওকে, তো এখন আমাদের ইলেকট্রন কি করতেছে? ফার্স্টে হচ্ছে এখানে তৃতীয় কক্ষপথে ছিল, যেখানে তার শক্তি হচ্ছে E3, সেইখান থেকে সে জাম্প দিছে হচ্ছে দ্বিতীয় কক্ষপথে, তার শক্তি হচ্ছে E2। ওকে, তো এই জাম্পটা দেওয়ার ফলে কিছু পরিমাণ শক্তি সে ফোটন আকারে নির্গত করছে। এই ফোটনের কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো কতটুক শক্তি নির্গত হবে? শুরুতে শক্তি ছিল E3, এর পরবর্তীতে শক্তি হয়েছে E2, E3 থেকে E2-তে নেমে আসছে। এই ডিফারেন্সটাই ফোটন আকারে নির্গত হয়েছে। তো ফোটনের শক্তি কত? H ইন্টু F, যেখানে F হচ্ছে আমাদের ওই ফোটনটার কম্পাঙ্ক আর H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো এখান থেকে F এর মান বসাই বা F এর মান নির্ণয় করি। F এর মান হচ্ছে E3 মাইনাস E2 ডিভাইড বাই H। তো এইটা করার সবচেয়ে সহজ উপায় কোনটা? যে আমরা জানি EN ইজ ইকুয়াল টু E1 ডিভাইড বাই এন স্কোয়ার। তার মানে আমাদের E3 এর ভ্যালু কত হবে? E3 এর ভ্যালু হবে E1 বাই 9। E2 এর ভ্যালু কত হবে? E1 বাই 4। তো এখানে মানগুলো বসাই দিতেছি। E1 বাই 9 মাইনাস E1 বাই 4 ডিভাইড বাই H। তো এক্ষেত্রে E1টা কমন যাবে, E1 কমন গেলে ভিতরে থাকে 1 বাই 9 মাইনাস 1 বাই 4 ডিভাইড বাই H। তো এখন
E1 এর ভ্যালু আমাদের কাছে মুখস্থ আছে যে -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু 1/9 -1/4 ডিভাইড বাই এইচ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তো এইখান থেকে এফ এর মান পাবো। তো এফ এর মান আসে 4.54 ইন্টু 10⁻14 হার্জ। 14 হার্জ, ওকে। তো পরবর্তীতে আমাদের এখানে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা সবাই জানি যে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সূত্র কি, সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাড়িৎচুম্বক তরঙ্গের জন্য। সি হচ্ছে আলোর বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা পাবো সি বাই এফ। তো সি এর ভ্যালু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর এফ এর ভ্যালু আমরা মাত্রই বের করছি, সেটা হচ্ছে 4.54 ইন্টু 10⁻14 হার্জ। 4.54 ইন্টু 10⁻14 হার্জ। ওকে, তো এইটা ক্যালকুলেট করলে আমাদের আসে যে 6.6 ইন্টু 10⁻⁻7 মিটার। তো আমরা প্রিভিয়াস একটা ম্যাথে দেখছিলাম যে আমাদের যে দৃষ্টির রেঞ্জ সেটা হচ্ছে 10⁻14 হার্জ থেকে 10⁻15 হার্জ। তো দেখা যাচ্ছে এই জায়গায় যে আমাদের কম্পাঙ্কটা ছিল 4.54 ইন্টু 10⁻14 হার্জ, এইটা হচ্ছে আমাদের রেঞ্জের ভিতরেই পড়ে। তো সেক্ষেত্রে এটা আমাদের দৃশ্যমান হবে, এইটা আমরা ডিসিশনে পৌঁছাইতে পারবো, দৃশ্যমান। ওকে, তো পরবর্তী ম্যাথে বলছি ইলেকট্রনের রৈখিক বেগ নির্ণয়। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের বেগটা নির্ণয় করব। তো এখানে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 ইন্টু 10⁻10 মিটার, মানে 0.53 অ্যাংস্ট্রম। এই কক্ষপথে ইলেকট্রনটির বেগ কত হলে নিউক্লিয়াসের আকর্ষণে এটি নিউক্লিয়াসের উপর এসে পড়বে না। তো এইটার জন্য আমরা বোরের একটা সূত্র জানি, সেটা কৌণিক ভরবেগের সূত্র, যে mvr ইজ ইকুয়াল টু nh/2π। m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, r হচ্ছে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে কততম কক্ষপথ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো প্রথম কক্ষপথ বলছে, তার মানে n ইজ ইকুয়াল টু 1, আর ব্যাসার্ধ বলছে 0.53 অ্যাংস্ট্রম বা 10⁻10 মিটার। ওকে, তো আমাদের এরপরে কি বের, m ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি। দেন আছে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তো v ইজ ইকুয়াল টু কত, v ইজ ইকুয়াল টু আমাদের আসবে nh ডিভাইড বাই 2m r পাই। ওকে, জাস্ট এই যে এম আর আরটা এই পাশে নিচে নিয়ে গেলাম, এরপর আমরা মান বসাবো, মান বসাইলে আমরা বেগের ভ্যালুটা পাবো। তো n হচ্ছে 1, h 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ডিভাইড বাই 2m 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর এর ভ্যালু 0.53 ইন্টু 10⁻10 মিটার ইন্টু পাই হচ্ছে 3.1416। তো এইটা আমি বেগের মান পাবো। তো এইটার অ্যান্সার আসে হচ্ছে 2.19 ইন্টু 10⁶, 2.19 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তো এরপরের মতে বলছে যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের দ্রুতি নির্ণয় করো বা বেগ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে সরাসরি আমাদের বেগের যে সূত্রটা সেটা যদি আমরা একটু লিখি, যে v ইজ ইকুয়াল টু ZE স্কোয়ার ডিভাইড বাই 2ε0 n ইন্টু h। তো এখানে কোনটা কি, z হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, তো যেহেতু হাইড্রোজেনের জন্য বলছে তাহলে z এর ভ্যালু হচ্ছে 1
ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19, এপসাইলন হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো আমরা যদি এই মানগুলো এখানে ইনপুট আকারে দিই, 1 × 1.6 × 10⁻⁻19 তার স্কোয়ার ডিভাইড বাই 2 এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 × 10⁻⁻12 ইন্টু এন। দ্বিতীয় বোর কক্ষপথের বের করতে বলছে, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু এইচ, এইচ এর ভ্যালু প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻⁻34। তো এইটা ক্যালকুলেট করলে আমরা বেগ পাবো। তো বেগের মান হয় 1.1 × 10⁶ মিটার পার সেকেন্ড। তো এরপরে আমাদের যেই ম্যাথটা বলছে এটা আবার ভর ত্রুটি রিলেটেড, যে বলা হয়েছে যে প্রোটনের ভর 1.00728 এবং নিউট্রনের ভর এত হলে 35 ক্লোরিন এর ভর ত্রুটি ও বন্ধন শক্তি নির্ণয় করো। আচ্ছা, যেখানে আমাদের ক্লোরিন পরমাণুর যে নিউক্লিয়াস সেটার ভর বলা আছে 34.96885। তো ফার্স্টে আসো ভর ত্রুটি কীভাবে বের করা যায়। তো ভর ত্রুটি হচ্ছে ডেলএম। ডেলএম আমরা কীভাবে বের করি, জেড ইন্টু মাস অফ প্রোটন প্লাস এ মাইনাস জেড ইন্টু মাস অফ নিউট্রন মাইনাস মাস অফ অ্যাটম বা মাস অফ নিউক্লিয়াস। তো এখানে জেড পারমাণবিক সংখ্যা কত, 17। তো 17 ইন্টু আমাদের প্রোটনের ভর 1.00728 AMU প্লাস এ মাইনাস জেড, এ হচ্ছে তার ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে 35। তো এইটা হচ্ছে 35 মাইনাস 17। তো বা আমি ডিরেক্ট লিখে ফেলতে পারি, এটা হচ্ছে 18। 18 ইন্টু মাস অফ নিউট্রন, মাস অফ নিউট্রন হচ্ছে 1.00865 AMU মাইনাস মাস অফ অ্যাটম, অ্যাটমের ভর দেওয়া আছে সরাসরি এইটা 34.96885 AMU। তো এইটা হচ্ছে আমাদের ভর ত্রুটির মান। তো এইটা যদি ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 0.31061 AMU। ওকে, তো আমাদের ভর ত্রুটিটা বের করা হয়ে গেছে। দেন আমাদের বন্ধন শক্তি, তো বন্ধন শক্তি E ইজ ইকুয়াল টু আমরা জানি যে ডেল এম ইন্টু সি স্কোয়ার। অ্যান্ড এই ডেল এম ইন্টু সি স্কোয়ার সূত্র ব্যবহার করতে হলে আমাদের কি করা লাগবে, ফার্স্টেই অ্যাটমিক মাস ইউনিটটাকে কেজিতে কনভার্ট করতে হবে, দেন সি এর মান বসায় ক্যালকুলেশন করা লাগবে। আমাদের শর্টকাটটা কি জানা ছিল যে 1 AMU, এইটাকে যদি শক্তিতে কনভার্ট করি তাহলে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি আমরা পাবো। তো তাইলে এখানে সরাসরি আমরা বলে দিই যে 0.31061 AMU, এইটাকে আমি গুণ দিব হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট পার AMU দিয়ে। 1 AMU সমান 931.5, তাহলে এই 0.31061 AMU সমান কত হবে, 931.5 দিয়ে গুণ দিব। তো এইটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসে 289.33 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধন শক্তি এইটা আর ভর ত্রুটি এইটা। ওকে, তো এরপরের ম্যাথে বলছে নিম্নলিখিত নিউক্লিয় বিক্রিয়ায় এক্স নিউক্লিয়াসটিকে শনাক্ত করো। এই যে আমাদের এক্স নিউক্লিয়াস সেটাকে শনাক্ত করো। তো আমি যদি বিক্রিয়াটাকে আবার একটু এখানে লিখি, এ জেড এক্স প্লাস 10 নিউট্রন, সেইখান থেকে আমাদের 4 হিলিয়াম প্লাস 3 লিথিয়াম, এটা তৈরি হয়েছে। একটা এক্স মৌল ছিল যেটা জানি না, তাকে আমি একটা নিউট্রন দ্বারা আঘাত করছি, এর ফলে আমাদের এই দুইটা জিনিস উৎপন্ন হয়েছে। তো এই সকল নিউক্লিয় বিক্রিয়া সলভ করার জন্য আমাদের কি জানা থাকা লাগবে যে ভর সংখ্যার যে ইকুয়েশনটা উপরে তাদের বিক্রিয়ক আর উৎপাদ সমান হবে, আবার যে নিচের পারমাণবিক সংখ্যা সেই ক্ষেত্রেও বিক্রিয়ক এবং উৎপাদেরটা সমান হবে। তো এক্ষেত্রে আমি বলতে পারবো যে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 প্লাস 7।
এই পাশের ভর সংখ্যা a আর 1 এই দুজনের যোগফল আর এই পাশের ভর সংখ্যা 4 প্লাস 7 এই দুজনের যোগফল পরস্পর সমান হবে। তাহলে a ইজ ইকুয়াল টু আমরা বলতে পারতেছি 4 প্লাস 7 ইজ ইকুয়াল টু 11 মাইনাস 1, তার মানে হচ্ছে 10। তো এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আসলে নিচের ক্ষেত্রে নিচে হচ্ছে z প্লাস 0 ইজ ইকুয়াল টু 2 প্লাস 3, 2 প্লাস 3। তাহলে সেই ক্ষেত্রে z এর ভ্যালু হয় আমাদের 5। তাহলে আমাদের এই যে x মৌলটা ছিল, x মৌলের আমরা পারমাণবিক সংখ্যাও পাইছি, ভর সংখ্যাও পাইছি। তো সেই ক্ষেত্রে আমরা xটাকে যদি গুছায় লিখি তাহলে হচ্ছে 10 5 ইন্টু এক্স, তার মানে এটা পারমাণবিক সংখ্যা 5, ভর সংখ্যা হচ্ছে 10। এরকম পরমাণু কোনটা আছে বা কোন মৌল আছে সেটা হচ্ছে আমাদের বোরন। তো এইটাই হচ্ছে আমাদের অজানা মৌল এক্স। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। তো আশা করি এই অধ্যায়ের যত টাইপ ওয়াইজ ম্যাথ আছে তোমরা নিজেরাও সলভ করতে পারবে এই ম্যাথগুলো সলভ দেখার পরে।